এই কাহিনী যে সময়ের, তখনও ব্রহ্মদেশ ইংরেজের অধীনে আসে নাই। তখনও তাহার নিজের রাজারানী ছিল, পাত্রমিত্র ছিল, সৈন্য সামন্ত ছিল। তখন পর্যন্ত তাহারা নিজেদের দেশ নিজেরাই শাসন করত। মান্দলে রাজধানী, কিন্তু রাজবংশের অনেকেই দেশের বিভিন্ন শহরে গিয়া বসবাস করতেন। এমনই বোধ হয় একজন কেহ বহুকাল পূর্বে পেগুর ক্রোশ পাঁচেক দক্ষিণে ইমেদিন গ্রামে আসিয়া বাস করিয়াছিলেন। তাদের প্রকাণ্ড অট্টালিকা, প্রকাণ্ড বাগান, বিস্তর টাকা কড়ি, মস্ত জমিদারি, এই সকলের মালিক যিনি, তার একদিন যখন পরকালের ডাক পড়িল, তখন বন্ধুকে ডাকিয়া কহিলেন, বাকো, ইচ্ছা ছিল তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ দিয়া যাইব, কিন্তু সে সময় হইল না। মাস হয়ে রহিল, তাহাকে দেখিও। ইহার বেশি বলার তিনি প্রয়োজন দেখিলেন না। বাকো তার ছেলেবেলার বন্ধু। একদিন তাহারও অনেক টাকার সম্পত্তি ছিল, শুধু ফয়ার মন্দির গড়াইয়া আর ভিক্ষু খাওয়াইয়া আজ কেবল সে সর্বশান্ত নয়, ঋণগ্রস্ত। তথাপি এই লোকটিকেই তাহার যথাসর্বস্বের সঙ্গে একমাত্র কন্যাকে নির্ভয় সঁপিয়ে দিতে এই মুমূর্ষুর লেশমাত্র বাধিল না। বন্ধুকে চিনিয়া লইবার এত বড় সুযোগ তিনি এ জীবনে পাইয়াছিলেন, কিন্তু এ দায়িত্ব বাককে অধিক দিন বহন করিতে হইল না। তাহারও ওপারের সমন আসিয়া পৌঁছিল। সেই মহামান্য পরোয়ানা মাথায় করিয়া বৃদ্ধ বৎসর না ঘুরিতেই যেখানের ভার সেখানেই ফেলিয়া রাখিয়া অজানার দিকে পাড়ি দিলেন। এই ধর্মপ্রাণ দরিদ্র লোকটিকে গ্রামের লোক যত ভালোবাসিত, শ্রদ্ধা ভক্তি করিত, তেমনি প্রচণ্ড আগ্রহে তাহারা ইহার মৃত্যু উৎসব শুরু করিয়া দিল। বাকর মৃতদেহ মালাচন্দনে সজ্জিত হইয়া পালঙ্কে শয়ান রহিল, এবং নিচে খেলাধুলা, নৃত্যগীত ও আহার বিহারের স্রোত দিন রাত্রি অবিরাম বহিতে লাগিল। মনে হইল ইহার বুঝি আর শেষ হইবে না। পিতৃশোকের এই উৎকট আনন্দ হইতে ক্ষণকালের জন্য কোনো মতে পলাইয়া বাথিন একটা নির্জন গাছের তলায় বসিয়া কাঁদিতেছিল। হঠাৎ চমকিয়া ফিরিয়া দেখিল, মাসয়ে তাহার পিছনে আসিয়া দাঁড়াইয়াছে। সে ওড়নার প্রান্ত দিয়া নিঃশব্দে তাহার চোখ মুছাইয়া দিল এবং পাশে বসিয়া তাহার ডান হাতটা নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া চুপি চুপি বলিল, বাবা মরিয়াছেন, কিন্তু তোমার মাসয়ে এখনো বাঁচিয়া আছে। বাথিন ছবি আঁকিত। তাহার শেষ ছবিখানি সে একজন সওদাগরকে দিয়া রাজার দরবারে পাঠাইয়া দিয়াছিল। রাজা ছবিখানি গ্রহণ করিয়াছেন এবং খুশি হইয়া রাজহস্তের বহুমূল্য অঙ্গুরি পুরস্কার করিয়াছেন। আনন্দে মাসয়ের চোখে জল আসিল। সে তাহার পাশে দাঁড়াইয়া মৃদুকণ্ঠে কহিল, বাথিন, জগতে তুমি সকলের বড় চিত্রকর হইবে। বাথিন হাসিল, কহিল, বাবার ঋণ বোধহয় পরিশোধ করিতে পারিব। উত্তরাধিকার সূত্রে মাসই এখন তাহার একমাত্র মহাজন। তাই এ কথায় সে সকলের চেয়ে বেশি লজ্জা পাইত। বলিল, তুমি বারবার এমন করিয়া খোঁটা দিলে আর আমি তোমার কাছে আসিব না। বাথিন চুপ করিয়া রহিল। কিন্তু ঋণের দায়, পিতার মুক্তি হইবে না, এত বড় বিপত্তির কথা স্মরণ করিয়া তাহার সমস্ত অন্তরটা যেন শিহরিয়া উঠিতে লাগিল। বাথিনের পরিশ্রম আজকাল অত্যন্ত বাড়িয়াছে। জাতক হইতে একখানা নতুন ছবি আঁকিতেছিল। আজ সারাদিন মুখ তুলিয়া চাহে নাই। মাসয়ের প্রত্যহ যেমন আসিত, আজিও তেমনি আসিয়াছিল।
বাথিনের শোবার ঘর, বসিবার ঘর, ছবি আঁকিবার ঘর সমস্ত নিজের হাতে সাজাইয়া গুছাইয়া দিয়া যাইত। চাকর দাসীর ওপর এই কাজটির ভার দিতে তাহার কিছুতেই সাহস হইত না। সম্মুখে একখানা দর্পণ ছিল, তাহারই উপর বাথিনের ছায়া পড়িয়াছিল। মাসয় অনেকক্ষণ পর্যন্ত একদৃষ্টে চাহিয়া থাকিয়া হঠাৎ একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, বাথিন, তুমি আমাদের মতো মেয়ে মানুষ হইলে এতদিন দেশের রানী হইতে পারিতে। বাথিন মুখ তুলিয়া হাসি মুখে বলিল, কেন বলো তো? রাজা তোমাকে বিবাহ করিয়া সিংহাসনে লইয়া যাইতেন। তার অনেক রানী, কিন্তু এমন রং, এমন চুল, এমন মুখ কি তাহাদের কারও আছে? এই বলিয়া সে কাজে মন দিল। কিন্তু বাথিনের মনে পড়িতে লাগিল, মান্দালেতে সে যখন ছবি আঁকা শিখিতেছিল তখনও এমনি কথা তাহাকে মাঝে মাঝে শুনিতে হইত। তখন সে হাসিয়া কহিল, কিন্তু রূপ চুরি করার উপায় থাকিলে তুমি বোধহয় আমাকে ফাঁকি দিয়া এতদিনে রাজার বামে গিয়া বসিতে। মাসও এই অভিযোগের কোনো উত্তর দিল না, কেবল মনে মনে বলিল, তুমি নারীর মতো দুর্বল, নারীর মতো কোমল, তাদের মতোই সুন্দর, তোমার রূপের সীমা নাই। এই রূপের কাছে সে আপনাকে বড় ছোট মনে করিত। বসন্তের প্রারম্ভে এই ইমেদিন গ্রামে প্রতি বছর অত্যন্ত সমারোহের সহিত ঘোর দৌড় হইত। আজ সেই উপলক্ষে গ্রামান্তের মাঠে বহু জনসমাগম হইয়াছিল। মাসয় ধীরে ধীরে বাথিনের পশ্চাতে আসিয়া দাঁড়াইল। সে এক মনে ছবি আঁকিতেছিল, তাই তাহার পদশব্দ শুনিতে পাইল না। মাসয় কহিল, আমি আসিয়াছি, ফিরিয়া দেখো। বাথিন চকিত হইয়া ফিরিয়া চাহিল। বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, হঠাৎ এত সাজসজ্জা কিসের? মাসয় কহিল, বাহ, তোমার বুঝি মনে নাই আজ আমাদের ঘোড়দৌড়? যে জয়ী হইবে সে তো আজ আমাকেই মালা দিবে। কই, তা তো শুনি নাই, বলিয়া বাথিন তাহার তুলিটা পুনরায় তুলিয়া লইয়া যাইতেছিল। মাসয় তাহার গলা জড়াইয়া ধরিয়া কহিল, না শুনিয়াছ, নেই নেই। কিন্তু তুমি ওঠো, আর কত দেরি করিবে? এই দুটিতে প্রায় সমবয়সী, হয়তো বাথিন 2-4 মাসের বড় হইতেও পারে, কিন্তু শিশুকাল হইতে এমনি করিয়াই তাহারা এই 19টা বছর কাটাইয়া দিয়াছে। খেলা করিয়াছে, বিবাদ করিয়াছে, মারপিট করিয়াছে, আর ভালোবাসিয়াছে। সম্মুখের প্রকাণ্ড মুকুরে দুটি মুখ ততক্ষণ দুটি প্রস্ফুটিত গোলাপের মতো ফুটিয়া উঠিয়াছিল। বাথিন দেখাইয়া কহিল, ওই দেখো। মাসয় কিছুক্ষণ নীরবে ওই দুটি ছবির পানে অতৃপ্ত নয়নে চাহিয়া রইল। অকস্মাৎ আজ প্রথম তাহার মনে হইল সেও বড় সুন্দর। আবেশে 2 চক্ষু মুদিয়া আসিল, কানে কানে বলিল, আমি যেন চাঁদের কলঙ্ক। বাথিন আরও কাছে তাহার মুখখানি টানিয়া আনিয়া বলিল, মা, তুমি চাঁদের কলঙ্ক নও, তুমি কাহারও কলঙ্ক নও, তুমি চাঁদের কৌমুদীটি। একবার ভালো করিয়া চাহিয়া দেখো। কিন্তু নয়ন মেলিতে মাসয়ের সাহস হইল না, সে তেমনি 2 চক্ষু মুদিয়া রহিল। শুনছিলেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প ছবি থেকে পাঠ। গল্প পাঠে আমি সুমিত্রা।